ভ্যালুয়েশন। তো এর আগের দিন যখন ক্লাসটা হয়েছিল, পুরোনো ক্লাসের যাদের একটু খালি বলে দিই, আমাদের দেশের বা যে কোনো দেশের যে বৈদেশিক মুদ্রা, দ্যাট ইজ কল্ড ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের মধ্যে কি কি কম্পোনেন্ট আছে? ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের মধ্যে কি কি কম্পোনেন্ট আছে? ফরেন কারেন্সি নাম্বার 2, gold. Number 3, SDR. SDR এর ফুল ফর্ম কি? SDR এর ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটস। SDR। আরো একটা জিনিস রয়েছে, foreign currency assets, gold, SDR, and number 4, that is called reverse tranche. Reverse transaction or RTP. These are the components of foreign exchange reserve. These are the components of foreign exchange reserve of any country. কোন দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার বলতে সাধারণভাবে বোঝায় ফরেন কারেন্সি অ্যাসেট, নাম্বার 2 হচ্ছে গোল্ড, নাম্বার 3 হচ্ছে এসডিআর, নাম্বার 4 হচ্ছে রিভার্স ট্রাঞ্চ পজিশন। So now the question is that আমরা প্রথমে আলোচনা করব ফিক্সড এক্সচেঞ্জ রেট রেজিম। এটা ছিল আমাদের আপ টু 1992। তাহলে কি বললাম? ফিক্সড এক্সচেঞ্জ রেট রেজিম, ইট ওয়াজ আপ টু 1992। তাহলে প্রথমে আমাকে জানতে হবে হোয়াট ইজ ফিক্সড এক্সচেঞ্জ রেট রেজিম। আমরা প্রথমে চলে যাই একটু এমএসপির কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। ইন কেস অফ এগ্রিকালচার। এমএসপির ফুল ফর্ম হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস। এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস।
ধর মাঠে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয়েছে, সেই গমকে ফার্মার বিক্রি করতে চায়, গভর্নমেন্ট সেই গমের দাম বেঁধে দিল, এমএসপি বেঁধে দিল 1400 টাকা পার কুইন্টাল, 1400 টাকা পার কুইন্টাল। এর মানে এর মানে কি? এর এমএসপি এর মানে হচ্ছে ফার্মার 1400 টাকায় গমটা যে কোনো লোক বা যে কোনো প্রাইভেট ফার্মের কাছে গমটা, আজকাল তোর ক্যামেরাটা বন্ধ করতে বাবু, ক্যামেরাটা। চোদ্দশো টাকায় গমটা বিক্রি করতে পারবে। এখন ধর কোনো প্রাইভেট ফার্ম সেই গম কিনছে না, 1400 টাকায় কোনো প্রাইভেট ফার্ম গম কিনছে না, তখন ফার্মাররা কি করবে? গমটা নষ্ট হবে না, ফার্মারদের জন্য তখন গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট বলবে চিন্তা নেই, আমি তোমাদের কাছে এই 1400 টাকায় যে গমটা আমি কিনবো তোমাদের কাছে, টাকা যে গমের আমি কিনবো, চিন্তা নেই। গভর্নমেন্ট কিনে কেন গম। এমএসপির কনসেপ্টটা কেন বলছি? এমএসপির কনসেপ্টটা এই কারণে বলছি যে ফিক্সড এক্সচেঞ্জ রেট রেজিম এর কনসেপ্টটা অনেকটা এমএসপির মতোই। তিনটে এন্টিটি থাকে, একজন হচ্ছে আরবিআই, এক হচ্ছে পাবলিক, আর এক হচ্ছে আইসিআইসিআই বা অ্যাক্সিস ব্যাংক বা এইচডিএফসি ব্যাংক। এরা এরা হচ্ছে অথরাইজড ডিলার আন্ডার ফেমা, অথরাইজড ডিলার আন্ডার ফেমা। আচ্ছা, তাহলে ফিক্সড এক্সচেঞ্জ রেটটা কি আমরা একটু বোঝার চেষ্টা করব। এই সিস্টেমে আরবিআই নিজেই নির্ধারণ করে বা সেন্ট্রাল ব্যাংক নিজেই ঠিক করে যে আমাদের দেশের কারেন্সি, তার মানে রুপি, এর সঙ্গে বিদেশি কারেন্সি মানে ডলার, এর এক্সচেঞ্জ রেটটা কি হবে সেটা ঠিক করে কে? আরবিআই। আরবিআই বললো যে $1 সমান 10 টাকা, $1 সমান 10 টাকা। তাহলে এটা কে ঠিক করলো? আরবিআই ঠিক করলো। সিস্টেমে সেন্ট্রাল ব্যাংক ঠিক করবে টাকার ভ্যালুটা, যে ফিক্সড এক্সচেঞ্জ রেজিমে আরবিআই উইল ডিসাইড দ্য অ্যামাউন্ট অফ ভ্যালু। আরবিআই ঠিক করবে যে টাকার দামটা কত হবে, $1 সমান কত হবে সেটা আরবিআই ঠিক করবে। এখন আরবিআই যদি ঠিক করে, আরবিআই যদি বলে যে $1 সমান 10 টাকা,
যত অথরাইজ ডিলার যত আছে, আইসিআইসিআই বল, অ্যাক্সিস বল, এইচডিএফসি ব্যাংক বল, সবাইকে কিন্তু আরবিআই যদি মেনে না চলে, তাহলে আরবিআই তাদেরকে পানিশ করতে পারে। আরবিআই ক্যান punish them under কিন্তু তাদেরকে পানিশ করতে পারে। এটা হলো প্রথম কথা। স্যার, হ্যাঁ, ফেমা অ্যাক্টের ফুল ফর্ম কি স্যার? ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, এটা ইনিশিয়ালি 1973 সালে ছিল ফেরা, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট। 1999 সেই অ্যাক্টটাকে একটু চেঞ্জ করে নামটা করা হয়েছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, বল জুলি বল। বলছি যে আরবিআই এর পরে যে পাবলিক আইসিআই ব্যাংক আর অ্যাক্সিস ব্যাংকের যে একটা কনসেপ্টটা বলেন, ওটা একটু বলেন তো, আমার কেটে গেছিল। অ্যাকচুয়ালি আরবিআই পাবলিক, আর এখানে আছে আমাদের অথরাইজ ডিলার, অর্থাৎ ধর $1 সমান 10 টাকা, $1 সমান 10 টাকা। ধর কারো ডলার ভাঙিয়ে টাকা করবে বা টাকা ভাঙিয়ে ডলার করবে, কোথায় করবে? এই যে অথরাইজ ডিলার যারা আছে, যাদের প্রচুর টাকা আছে, ধর যারা ডলারে কনভার্ট করতে চাইছে, তারা এই অথরাইজ ডিলারদের কাছে যাবে। এবার অথরাইজ ডিলার ধর এই শর্তটা মেনে যদি না চলে, ধর আরবিআই বলে দিল $1 সমান 10 টাকা, যদি বলেন $1 সমান 11 টাকা, তখন আরবিআই কি করবে? এদেরকে ফেমা অ্যাক্ট অনুযায়ী পানিশ করতে পারে। আচ্ছা, এবার একটা জিনিস বোঝাতে হবে। আরবিআই যে গাইডলাইনটা বেঁধে দিয়েছে $1 সমান 10 টাকা, $1 সমান 10 টাকা, ঠিক আছে? এবার এত কম রেশিওতে এই অথরাইজ যারা আছে তারা বলছে আমাদের কাছে ডলার নেই, ডলার থাকলেও বলছে আমাদের কাছে ডলার নেই, তাহলে তখন আরবিআই কি করবে? আরবিআই তখন পাবলিককে বলবে চিন্তার কিছু নেই। আরবিআই পাবলিককে বলবে কাম টু মি, আমার কাছে এসো। $1 সমান 10 টাকা এই রেশিওতে ডলার আমি তোমাকে দেব। কোথা থেকে দেব? আমার কাছে একটা আলমারি আছে, ওই আলমারিতে প্রচুর ডলার রাখা আছে, এখান থেকে আমি তোমাকে দেব। এই ডলারটাকে কি বলা হয়? এই ডলারটাকেই বলা হয় ফরেক্স রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। এটা কখন হবে? যদি অথরাইজ ডিলারদের কাছে প্রয়োজনীয় ডলার না থাকে বা তারা ডলার দিতে অশিক্ষিত হন, তখন আরবিআই বলবে ঠিক আছে, কাম টু মি, मैं तुमको डॉलर दूंगा, तुम मुझे पैसा दो, हम तुम्हें डॉलर देंगे। এই গেল ফিক্সড এক্সচেঞ্জ রেজিম। এবার ফিক্সড এক্সচেঞ্জ রেজিম এটা কিন্তু প্রভাবিত হতে পারে কিছু এক্সটার্নাল ফ্যাক্টর দ্বারা। কি সেই এক্সটার্নাল ফ্যাক্টর একটু বলি। ধর আমাদের আমেরিকার রাষ্ট্রপতি বাইডেন, তিনি একটা যোজনা করলেন, যোজনার নাম দিলেন তিনি
মার্টিন লুথার পিটিসি কার্লো যোজনা। পিটিসি মানে ধর প্রাইমারি টিচার্স কোর্স, তারা একটা যোজনা করলো যে বললো যে কোনো পার্সন তারা এই পিটিসি করতে পারে, তার জন্য তাদের কিছু না $1,00,000 দিয়ে তারা এই যোজনাটা করতে পারে, ঠিক আছে। এবং কোনো পাবলিক যদি এই কোর্সটা করে তাহলে সে একটা গভর্নমেন্ট টিচারের জব পাবে, যেখানে তার স্যালারি হবে মান্থলি $2,500। $2,500, ঠিক আছে। এটা কিন্তু এই ঘটনাটা কোথায় ঘটলো? এই ঘটনাটা ঘটলো কিন্তু আমেরিকাতে। এটা কি করে ভারতের ফিক্সড এক্সচেঞ্জ রেজিম রেটকে প্রভাবিত করলো সেটা এবার বুঝতে পারে। যখন $1,00,000 দিলে চাকরি পাওয়া যাবে, ভারতে কোনো চাকরি নেই, সবাই তখন নিজের জমি ও ঘর বাড়ি বিক্রি করে চলে গেল দাসবাবুর কাছে। কোন দাস রে? শক্তিকান্ত দাস। দাসবাবুকে গিয়ে বললো, দাস সাহেব, এই সুটকেসে 10 লাখ টাকা আছে, আপনি আমাকে $1,00,000 দিন। দিতেই পারে, কেন $1 সমান 10 টাকা, $1,00,000 সমান 10 লাখ টাকা, ঠিক আছে। তাহলে প্রথমে তারা তো আরবিআই এর কাছে যাবে না, প্রথমে তারা যাবে অথরাইজড ডিলারের কাছে। অথরাইজড ডিলার কারা কারা আছে? অ্যাক্সিস ব্যাংক, HDFC, এদের কাছে গেল, সুটকেস ভরে নিয়ে গেল, বললো 10 লাখ টাকা নাও, $1,00,000 দাও, 10 লাখ টাকা দাও, $1,00,000 নাও। ফরেক্স ডিলার যারা বললো আমাদের কাছে অত ডলার নেই, ফরেক্স ডিলাররা বললো আমার কাছে অত ডলার নেই, ঠিক আছে। তারা আরবিআই কে কি করবে? অথরাইজড ডিলাররা আরবিআই কে বলবে, দেখুন ডলারের চাহিদা বেড়ে গেছে, সেই পেঁয়াজ আর টাকার গল্প ছোটবেলা থেকে শিখছি আমরা, যার চাহিদা বেড়ে গেছে তার দামটা বেশি হবে, ডলারের চাহিদা, সবাই ডলার চাইছে, তাহলে ডলারের চাহিদা বেড়ে গেছে। তখন অথরাইজড ডিলার আরবিআই কে বললো যে আগে $1 সমান ছিল 10 টাকা, এটাকে এক কাজ করুন 12 টাকা, 15 টাকা, 20 টাকা করে দিন, দাম চাহিদা বেড়ে গেছে, দাম বাড়িয়ে দেন। আরবিআই বললো না, করবো না। আরবিআই পাবলিককে বললো আবার, কাম টু মি, আমি তোমাকে ডলার দেবো। আবার আলমারি খুললো, আলমারি খুলছে ডলার দিচ্ছে, আলমারি খুলছে ডলার দিচ্ছে। আস্তে আস্তে আরবিআই এর যে আলমারি ফাঁকা হয়ে গেল। আরবিআই এর আলমারি ফাঁকা হয়ে গেল, ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পারছিস আমি যেটা বোঝাতে চাইছি? বুঝতে পারছিস তো? আমি খুব ইজি করে বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। এবার আরবিআই তো বলতেই পারতো, আরবিআই $1 সমান 12 টাকা বা 15 টাকা করে দিতেই পারতো, এখানে চাহিদাটা কমতো, কিন্তু আরবিআই কমিটমেন্ট করে দিই, তাহলে আমি নিজেরটাও শুনি না, তো কথা আছে না? আচ্ছা না, কোন সিনেমার এটা ডায়লগ রে, একবার मैं कमिटमेंट कर दूं तो अपने आप को वांटेड सर, What is wanted? तो वहाँ
তো এই শক্তিকান্ত সালমান খান হয়ে গেল। আমি এটা বলছি যে $1 সমান 10 টাকা, তো $1 সমান 10 টাকাই হবে। $1 সমান 10 টাকা, $1 সমান 11 টাকা করবোই না। আরবিআই এর কাছে টাকা নেই, তাহলে আরবিআই কি করবে? আরবিআই এর আলমারিতে ফাঁকা। আরবিআই কি করবে? আরবিআই কি করবে? আরবিআই তখন ইন কেস আরবিআই এর কি করা উচিত? আরবিআই বাইরে থেকে বেশি দামে ডলার কিনবে, অর্থাৎ 15 টাকা দিয়ে $1 এই রেটে বাইরে থেকে ডলার কিনবে। তাহলে সিনারিওটা দাঁড়ালো কি? আরবিআই কিনবে $1 সমান 15 টাকা আর বিক্রি করবে $1 সমান 10 টাকা। আরে কখনো এটা চলতে পারে? চলতে পারে না। তাহলে কিছু নেই, দিস collapse। তাহলে এই সিস্টেম চলতে পারে না। তাহলে এই সিস্টেমটাকে ওভারকাম করার জন্য, যাতে এই সিস্টেমটা না চলে, সিস্টেম কোলাপস না হয়, এই সিস্টেমটাকে থেকে বের হওয়ার জন্য আরবিআই যে অস্ত্রটা প্রয়োগ করে, দ্যাট ইজ কল্ড ডিভ্যালুয়েশন। বাংলায় বলা হয় অবমূল্যায়ন, ডিভ্যালুয়েশন। যখন দাসবাবুর মনে হবে যে ডিমান্ড অফ ডলার হ্যাজ ইনক্রিজড এবং আমার আলমারিতে ডলারের ক্ষতি হতে পারে, মানে শেষ হয়ে যেতে পারে, তখন সেটা যাতে না হয়, তখন দাসবাবু কি করবেন? দাসবাবু আর উদাস হবেন না। দাসবাবু তখন একটা অস্ত্র প্রয়োগ করবেন, দ্যাট ইজ কল্ড ডিভ্যালুয়েশন। দাসবাবু নতুন একটা নোটিফিকেশন দিবেন আরবিআই ওয়েবসাইটে, নোটিফিকেশন দিয়ে বলবেন তো নেট কিসের বাবু? প্লিজ নেটটা একটু দাঁড়াবেন, শেষ করতে পারবো না। তাহলে আরবিআই কি করবে? আরবিআই ডিভ্যালুয়েশন নামক অস্ত্রটা প্রয়োগ করবে, অর্থাৎ আরবিআই দেখবে ডিমান্ড অফ ডলার হ্যাজ ইনক্রিজড, ডলারের ভ্যালুটা বেড়ে গেছে, ডলারের চাহিদা বেড়ে গেছে। তখন কি করবে? আরবিআই তখন বলবে আমার আলমারিতে রাখা যে ডলারটা সেটা যাতে না হয়ে যায়, তার যাতে ক্ষতি না হয়, সেই জন্য ওয়েবসাইটে একটা নোটিফিকেশন দিয়ে দেবে, দিয়ে বলবে $1 সমান আজ থেকে আর 10 টাকা না, আজ থেকে 11 টাকা। অর্থাৎ টাকার দাম বাড়লো না কমলো? বল দেখি। কমলো স্যার। কমলো স্যার। টাকার দাম কমলো, তার মানে টাকার অবমূল্যায়ন হলো বা ডিভ্যালুয়েশন হলো। টাকার অবমূল্যায়ন হলো বা ডিভ্যালুয়েশন হলো। ডিভ্যালুয়েশন হলো এর মানে হচ্ছে 10 টাকা ছিল, 10 টাকায় কত টাকা কমলো? 1 টাকা। 10 টাকায় 1 টাকা ডিভ্যালুয়েট হলো, তাহলে 100 টাকায় কত টাকা হলো? 10 টাকা। তাহলে আমরা বলতে পারি 10% ডিভ্যালুয়েশন হলো, 10% ডিভ্যালুয়েশন হলো। ঠিক আছে? আচ্ছা, এই যে ডিভ্যালুয়েট করলেন তিনি যে ডিভ্যালুয়েট করলেন, এর ইমপ্লিকেশন কি হবে? হোয়াট উইল বি দ্য ইমপ্লিকেশন? স্যার এক্সপোর্ট বাড়বে, ইম্পোর্ট কমবে। বেশ গুড, ঠিক বলেছিস। আমরা একটু দেখি উদাহরণের মাধ্যমে। আগে দেখছিলাম
আগে দেখছিলাম প্রত্যেক বেশিরভাগ পাবলিক একটা সুটকেস নিয়ে নিয়েছে, সুটকেসে 10 লাখ টাকা ভরেছে, ভরে চললো আরবিআই এর কাছে। 10 লাখের সুটকেস দিচ্ছে আর 1 লাখের ডলার নিয়ে ক্রুত করে আমেরিকা চলে যাচ্ছে। এই হচ্ছিল। কিন্তু এখন তো 10 লাখের সুটকেস নিয়ে গেলে হবে না বাবা, এখন কত লাখের সুটকেস নিয়ে যেতে হবে? 11 লাখে। 11 লাখের সুটকেস নিয়ে যেতে হবে। ভেরি গুড। অর্থাৎ 1 লাখ টাকা বেশি নিয়ে যেতে হবে। সবাই তো আর সহজ নয়, সবাই তো সমান নয়। কিপ্টে গোছের কিছু লোকও আছে, বা যারা একটু হিসেবি গোছের লোকও আছে, তাহলে ভাববে আমি 1 লাখ টাকা বেশি দিয়ে কেন আমেরিকা যাব? তার থেকে বরং এক কাজ করি, ওই বাড়তি এই 11 লাখ টাকাতে এখানে একটা ছোটখাটো দোকান টোকান খুলে বসি, আর একটু অনলাইন ক্লাস করি, একটু কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন। তাহলে কি হবে? তাহলে আরবিআই এর কাছে যাওয়ার সংখ্যা আস্তে আস্তে কমবে। আরবিআই এর কাছে যে অনেকগুলো লোক যাচ্ছিল আগে, এখন অল্প লোক যাবে। অল্প লোক যাওয়ার ফলে ডলারের চাহিদা কমবে। কমবে না কমবে না? হ্যাঁ স্যার কমবে। হ্যাঁ স্যার কমবে। কমবে স্যার। আচ্ছা, যখনই ডলারের চাহিদা কমে যাবে, দাসবাবু আবার ঘুম থেকে উঠে একটা নতুন নোটিফিকেশন দিয়ে দিবেন ওয়েবসাইটে, বলবেন এখন থেকে $1 সমান 10 টাকা হয়ে গেল। $1 সমান 10 টাকা হয়ে গেল। অর্থাৎ মুদ্রার তিনি কি করলেন? আবার টাকার দামটা তিনি আবার বাড়িয়ে দিলেন। দিস ইজ কল্ড রিভ্যালুয়েশন। তাহলে কোনটা ডিভ্যালুয়েশন, কোনটা রিভ্যালুয়েশন খানিকটা বোঝা গেল, সম্পূর্ণটা বোঝা না গেলেও খানিকটা বোঝা গেল, তাই তো? এবার এই পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু বল, সবাইকে ফিল ফ্রি। স্যার এখনো পর্যন্ত আমাদের ডলারের রিভ্যালুয়েশন হয়েছে। হ্যাঁ, বলছি এখনো পর্যন্ত আমাদের যে ডলার হয়েছে, ডলারের অনেক রিভ্যালুয়েশন বড় হয়েছে কি? অনেক। হ্যাঁ হয়েছে, হয়েছে। আমরা এখন যেটা পড়ছি, এখন পড়ছি আমরা ফিক্সড এক্সচেঞ্জ রেট রেজিম, যেটা ছিল 1992 সাল পর্যন্ত। স্যার আমাদের তারপরে অন্য ফার্স্ট একটা রেজিমে তুলে গেলাম। স্যার আমাদের ফার্স্ট ডিভ্যালুয়েশন কবে হয়েছিল স্যার? 92 না স্যার? না, ফার্স্ট ডিভিশন 92 না, একবার 1949 এ হয়েছিল, তারপর মনমোহন সিং এর সরকারের 70 এর দশকে একবার হয়েছিল। আমার না 1969 না 70 এর দশকে একবার হয়েছিল, আমার সালটা এক্সাক্ট মনে নেই, আর 70 এর দশকে একবার হয়েছিল। ওকে, হ্যাঁ 1991 একবার হয়েছিল, 92 হয়েছিল, বাট প্রথম হয়েছিল তারও আগে। আচ্ছা, কারো কোনো যদি হ্যাঁ স্যার। স্যার বলছি ডলারের ডিমান্ড বেড়ে গেলে ডিভ্যালুয়েশন হবে, আর যদি ডলারের ডিমান্ড কমে যায় তাহলে রিভ্যালুয়েশন হবে, তাই তো? একদম একদম একদম। এটা এটা ছিল এই যে রিভ্যালুয়েশনের এই কনসেপ্টটা ছিল আপ টু 1992 পর্যন্ত। 92 এর পরে কনসেপ্টটা বদলে যায়, সেটা আমি পড়াচ্ছি এখন, সেটা একটু পরে বুঝতে পারবি। বা যতটুকু পড়ালাম ততটুকু তোর কনসেপ্টটা ঠিক। যদি ডলারের চাহিদা বেড়ে যায় তাহলে হবে ডিভ্যালুয়েশন, যদি ডলারের চাহিদা কমে যায় তাহলে হচ্ছে রিভ্যালুয়েশন। এই তো সহজ গল্প, ঠিক আছে? আচ্ছা, স্যার হ্যাঁ বল। স্যার ডলারের মূল্য রুপির থেকে বেশি কেন? ডলারের মূল্য রুপির থেকে বেশি কেন? আচ্ছা, মানে $1 সমান বেশি কেন, তাই তো? হুম, বেশি কেন? সেটার কনসেপ্ট হচ্ছে ডেভেলপ কান্ট্রি আর ডেভেলপিং কান্ট্রি। ডেভেলপ কান্ট্রি পার ক্যাপিটা ইনকাম কোথায় বেশি, ন্যাশনাল ইনকাম কোথায় বেশি, এই ফ্যাক্টর গুলো কাজ করে। তোর ভারতে তোর বেতন হচ্ছে ম্যাক্সিমাম ধর 40,000 টাকা, আর তুই সেম কাজ ধর আমেরিকাতে করছিস, তোর বেতন হচ্ছে ধর $20,000। তাহলে তুই $1 সমান, তুই বুঝতেই পারছিস যে তোর পার ক্যাপিটা ইনকাম বা
তোর পার্সোনাল ইনকামটা অনেকটা বেশি ডেভেলপ কান্ট্রিতে। এই কারণে কান্ট্রির কারেন্সির তুলনায় ডেভেলপিং কান্ট্রির কারেন্সির একটা ডিফারেন্স বোঝা যায়। যতদিন এই ডিফারেন্সটা যত না কমবে, যদি $1 সমান 60 টাকা হয় তাহলে বুঝতে হবে আমরা অনেক পিছিয়ে আছি। $1 সমান যদি 6 টাকা হয় তাহলে বুঝতে হবে আমরাও আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাচ্ছি। স্যার যার স্যার টাকার দাম মানে পারচেসিং ক্ষমতা বেশি স্যার তার তো বেশি হবে না স্যার? পারচেসিং ক্ষমতার উপর ডিপেন্ড করে। একদম পারচেসিং পাওয়ারের উপর ডিপেন্ড করে। যেটা পারচেসিং পাওয়ার পাওয়ারের বেশি হবে সঙ্গে তার ভ্যালু বেশি হবে। একদম একদম স্যার একদম। স্যার আরবিআই যে ডলার কিনে সেখানে কি আরবিআই কোনো বেনিফিট করে না, যেটা নেই সেটাতেই? আরবিআই ডলার কেনে মানে স্যার আরবিআই যখন ডলার নেই মানে এ থেকে দেশ ইউএসএ থেকে, তো সেখানে কি কোনো World Bank বেনিফিট থেকে করে নেয়, IMF থেকে না নেয়। যেটা মূল্য আছে সেটাকে ইয়ে করে? ডাইভার্ট হয়ে যাচ্ছিস, ভালো করে বোঝার চেষ্টা কর। আরবিআই কাজটা হচ্ছে ডিভ্যালুয়েশন বা রিভ্যালুয়েশন করে দেখবে যে কখন কোনটার চাহিদা বাড়ছে। যদি ডলারের চাহিদা বাড়ে তাহলে আরবিআই কি করবে, তার কাছে তো একটা তোর ব্যাংক রয়েছে, ফরেক্স রিজার্ভ যেটাকে বলছে, সেখানে তো কিছু ডলার রয়েছে, সেখান থেকে ডলার দেবে। সেখান থেকে ডলার দেওয়ার পরও যদি দেখে ডলারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, তো বৃদ্ধি পেয়েই যাচ্ছে, তখন সে কি করবে, তখন বাইরে থেকে নেবে। বাইরে থেকে নেওয়ার পরও দেখছি চাহিদা যখন মিটছে না, বাইরে থেকে নিয়ে তখন টুক করে ও ডিভ্যালুয়েশন করে দেবে। ডিভ্যালুয়েশন করলে অটোমেটিক্যালি ডলারের চাহিদা কমবে। না স্যার, যেহেতু আরবিআই নির্ধারণ করছে না ডলারের মূল্যটা যে এত টাকা হবে, সেই জন্য এটা আরবিআই নির্ধারণ করছে বটে, এটা হচ্ছে ফিক্সড এক্সচেঞ্জ রেজিম রেট। 1992 পর্যন্ত আরবিআই নির্ধারণ করতো, তারপর 1992 এর পরে কিন্তু ঘটনাটা চেঞ্জ হয়ে যায়, সেটা আমরা পড়ছি। এখন এই যে ডিভ্যালুয়েশনের ফলে মার্কেটে কি করে ইম্প্যাক্ট পড়বে সেটা একটু আমরা ছোট্ট উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। প্রথমে একটা হেডলাইন লিখে রাখ, ডিভ্যালুয়েশন increases exports, devaluation increases export. Now the point is that how, কি করে? আমি বলেছি যখন ডিভ্যালুয়েশন হবে, যখন টাকার মূল্য কমে যাবে, তখন এক্সপোর্ট বৃদ্ধি পাবে। একটা সহজ উদাহরণের মাধ্যমে বুঝি, খুবই ইজি লাগবে। এমন কিচ্ছু নেই এখানে হচ্ছে আমাদের দাসবাবু বসে আছেন, এখানে দাসবাবু উদাস হয়ে বসে আছেন। ওকে, এইখানে আমাদের টম ক্রুজ বাবু বসে আছেন। যে ভারতে যে সমস্ত ফরেন এক্সচেঞ্জ যে অথরাইজড ডিলার গুলো আছে, তাদেরকে ডলার সাপ্লাই করেন তিনি, আইসিআইসিআই বা এইচডিএফসি এটসেট্রা। আরবিআই কি করলো, $1 সমান 10 টাকা ছিল, ঠিক আছে? $1 সমান 10 টাকা ছিল। আরবিআই কি করলো, 10% ডিভ্যালুয়েট করলো, করে $1 সমান হয়ে গেল 11 টাকা। $1 সমান হয়ে গেল 11 টাকা। $1 সমান ছিল 10 টাকা, $1 সমান হয়ে গেল 11 টাকা। কাকে দিচ্ছেন? পাবলিককে, ঠিক আছে? পাবলিক কার কাছে কি ডলারে কনভার্ট করবে? অথরাইজড ডিলারের কাছে। এই তো গল্পটা। আচ্ছা, টম ক্রুজ আগে কি হতো, $1
দিল, 10 টাকা নিল। $1 দিল, 10 টাকা নিল। এখন কি হবে? $1 দিল, কত টাকা নেবে এখন? 11 টাকা নিল। অর্থাৎ টম ক্রুজের হাতে এখন বেশি টাকা এলো, তাই তো? আগে 10 টাকা ছিল, এখন 11 টাকা এলো। এটা কি করে এক্সপোর্টের উপর ইম্প্যাক্ট ফেলছে, এটা এবার একটু একটা উদাহরণের সাহায্যে বুঝবো আমরা। থামস আপ, ঠিক আছে? আগে যখন $1 সমান ছিল 10 টাকা, $1 সমান ছিল 10 টাকা, ওকে? তখন একটা থামস আপের দাম এমআরপি তে ছিল 10 টাকা। তার মানে একটা থামস আপের দাম ছিল $1। আমরা কিসে ভাবি? আমরা টাকায় ভাবি। টম ক্রুজ কিসে ভাবে? ও ডলারে ভাবে, ঠিক আছে? আমরা ভাবি, ইস, আমার কাছে যদি 1 কোটি টাকা থাকতো। আমরা কখনো ডলারে ভাবি? ভাবি আমরা? ভাবি না। না স্যার, না স্যার। টম ক্রুজ ডলারে ভাবে। এবার যখন ডিভ্যালুয়েশন হয়ে গেল, তখন $1 সমান কত টাকা? 11 টাকা। থামস আপের দাম কিন্তু বাবা একই আছে। থামস আপের দাম কিন্তু 10 টাকাই আছে। থামস আপের দাম 10 টাকাই আছে, বুঝতে পারলি? আচ্ছা, ভালো করে জিনিস বোঝার চেষ্টা কর। $1 সমান ছিল আগে 10 টাকা, এখন হয়েছে 11 টাকা। আগে থামস আপ কিনতে তার লাগতো $1, এখন থামস আপ কিনতে কত ডলার লাগবে? এখন তার থামস আপ কিনতে লাগবে কম লাগবে। 10/11 বা $0.91। তাই তো? তার মানে কি দাঁড়ালো? ইন্টারন্যাশনাল মার্কেটে থামস আপের দাম কমে গেল। টম ক্রুজের কাছে আগে লাগছিল $1, এখন আছে $0.91। কিন্তু ভারতে কি দাম কমেছে? ভারতে সেই 10 টাকাই আছে। তাহলে টম ক্রুজ কি করবে? ভারত থেকে থামস আপ নিয়ে বাইরে বিক্রি করবে। বাইরে বিক্রি করবে মানে কি? কি বাড়বে? আমাদের দেশ থেকে বেরোবে, তার মানে এক্সপোর্ট বৃদ্ধি পাবে। তাহলে দেখ, যখন ডিভ্যালুয়েশন হচ্ছে, এক্সপোর্ট বৃদ্ধি পাচ্ছে না পাচ্ছে না? হ্যাঁ স্যার, পাচ্ছি। একদম পাচ্ছে সহজ স্যার। করে বোঝাচ্ছি। বৃদ্ধি পাচ্ছে। ইকোনমিক্স এর কোনো গুড়ো কোনো তত্ত্ব বোঝাচ্ছি না, আমি জাস্ট ডিভ্যালুয়েশন এর থেকে সহজ করে বোঝানো বোধহয় সম্ভব আমার পক্ষে নয়। তাহলে যখন ডিভ্যালুয়েশন হলো, তখন এক্সপোর্ট বৃদ্ধি পেল, সহজ কথা। এবার আমরা উল্টোটা বোঝার চেষ্টা করি। একটা এমসিকিউ আমরা দিই, 1999 সালে পড়েছিল এমসিকিউটা। এখানে অ্যাসারশন আছে আর তার রিজন আছে। অ্যাসারশন বলছে
devaluation of currency, devaluation of currency may promote exports. Devaluation of currency may promote exports. রিজনে কি বলছি? Price of the country's product, price of the country's product, price of the country's product in international market fall due to fall due to devaluation. Both are correct. Number C আর D হচ্ছে none are correct. এটা MCQ 99 UPSC তে পড়েছিল কোশ্চেনটা। বল দেখি কি হবে? স্যার both are correct. both correct হবে স্যার both are correct. both are correct Both are Both correct. are correct. Very good. তাহলে devaluation of currency may promote export, এটা নাম্বার 1, আর নাম্বার 2 হচ্ছে price of the country's product international market fall due to devaluation. Very good. এই তো কনসেপ্ট বোঝা যাচ্ছে। এবার যদি গ্যাসের আয়তন বৃদ্ধি পায় তাহলে চাপ কমবে, চাপ বৃদ্ধি পেলে আয়তন কমবে। তাহলে ফল অফ রুপি যদি হয় তাহলে অবশ্যই Import কমবে স্যার। রাইস অফ ডলার হবে, তাই তো? টাকার দাম যদি কমে তাহলে ডলারের দাম বাড়বে। তাহলে এখানে আমরা একটা গ্রাফ করছি, যে গ্রাফটা এখানে আমরা ওয়াই অক্ষ বরাবর রেখেছি আমরা মানিকে, আর এক্স অক্ষ বরাবর রেখেছি আমরা ইয়ার। আমরা 1973 থেকে নিচ্ছি, 1973, 75, 77, 79, 81, 82, 85, 87, 89, 91, 92, 95, 97, 99, 1, 5 এইভাবে। এখানে করলাম আমরা 0, 10, 20, 30, 40, 50, 60। ডিভ্যালুয়েশন অর্থাৎ ডলারের তুলনায় টাকার দাম কি করে বাড়লো বা কমলো, একটা যদি গ্রাফ আমরা করি তাহলে দেখবো 75 থেকে 81 থেকে আস্তে আস্তে একটু বাড়ছে, পরে গিয়ে 91 বেড়ে গেছে, 91 বাড়ার পর গ্রাফটা মোটামুটি স্টেডি হয়ে গেছে। 91 যদি আমি একটা দেওয়াল তুলে দিই, 91 এর আগে পর্যন্ত যা পড়লাম আমরা, 92 এর আগে পর্যন্ত, দ্যাট ইজ কল্ড ফিক্সড এক্সচেঞ্জ রেজিম ডিভ্যালুয়েশন। অর্থাৎ যেখানে $1 সমান কত টাকা হবে সেটা আরবিআই ঠিক করতো। 92 এর পর থেকে যে রেজিমটা হয়ে গেল সেটাকে বললাম আমরা ফ্লোটিং এক্সচেঞ্জ রিজার্ভ। এখানে আরবিআই না, এখানে ঠিক করবে মার্কেট, ঠিক করবে। তাহলে ফিক্সড
এক্সচেঞ্জে কে ঠিক করতো? ফিক্সড এক্সচেঞ্জে ঠিক করতো আরবিআই, আর ফ্লোটিং এক্সচেঞ্জে ঠিক করতো মার্কেট। ফিক্সড এক্সচেঞ্জে ঠিক করতো আরবিআই, ফ্লোটিং এক্সচেঞ্জে ঠিক করতো মার্কেট। কেন? এই কারণে যখন $1 সমান 10 টাকা, এবং যখন হঠাৎ করে এক্সটার্নাল ফ্যাক্টর চলে এলো, আমেরিকাতে প্রাইমারি চাকরির জন্য সবাই টাকা ঢালতে শুরু করলো, আরবিআই $1 সমান 11 টাকা করলো। একবার ডিভ্যালুয়েশন করলো, আবার $1 সমান 10 টাকা করলো। এই করতে করতে যখন 91-92-তে যখন ব্যালেন্স পেমেন্ট ক্রাইসিস হলো, এর আগে বলেছিলাম আমি, তখন আরবিআই এর যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এটা 0 হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে আরবিআই যদি ফিক্সড এক্সচেঞ্জ রেজিম ডিভ্যালুয়েশন প্রজেক্টটা নিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ফরেক্স 0 হয়ে যাচ্ছে। এই কারণে আরবিআই নিউ সিস্টেম নিয়ে এলো। এই নিউ সিস্টেমটাকে বলছি আমরা ফ্লোটিং এক্সচেঞ্জ রিজার্ভ। ফ্লোটিং এক্সচেঞ্জ রিজার্ভ, এই ফ্লোটিং এক্সচেঞ্জ রিজার্ভটা কি আমরা আলোচনা করব। তাহলে ফিক্সডে কে দাম ঠিক করতো? ফিক্সডের দাম ঠিক করতো আরবিআই। আরবিআই স্যার। ফ্লোটিং এ আরবিআই বললো আমি পারবো না, মার্কেট ঠিক করবে। মার্কেট কি অনুযায়ী ঠিক করবে? মার্কেট ঠিক করবে সাপ্লাই এবং ডিমান্ড অনুযায়ী মার্কেট ঠিক করবে। ওকে, আচ্ছা, আমরা দেখেছি যখন ফিক্সড রেজিমে যখন রুপিস যখন উইক হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা কি বলছি? ডিভ্যালুয়েশন, তাই না? কিন্তু ফ্লোটিং রেজিমে যখন টাকা উইক হয়ে যাবে, তখন সেটাকে আমরা ডিভ্যালুয়েশন বলবো না, তখন সেটাকে আমরা বলবো ডেপ্রিসিয়েশন। অর্থাৎ ফিক্সড রেজিমে বলছি ডিভ্যালুয়েশন, আর ফ্লোটিং রেজিমে বলছি আমরা ডেপ্রিসিয়েশন। ঠিক আছে? আচ্ছা, ঠিক একইভাবে যখন ফিক্সড রেজিমে যখন টাকা স্ট্রং হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি, যখন টাকা স্ট্রং হচ্ছে তখন সেটাকে বলছি আমরা রিভ্যালুয়েশন। আর ফ্লোটিং রেজিমে যখন টাকা উইক হচ্ছে, টাকা যখন স্ট্রং হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি অ্যাপ্রিসিয়েশন। তাহলে এই গেল ডেপ্রিসিয়েশন, এই গেল অ্যাপ্রিসিয়েশন। এবার একটা জিনিস দেখ, যখন আরবিআই ইন্টারফেয়ার করবে না, তাহলে আরবিআই ফ্লোটিং এ ইন্টারফেয়ার করবে না, কিন্তু দেখা গেল যে আজকে $1 সমান 50 টাকা আছে, কালকে $1 সমান 60 টাকা, $1 সমান 40 টাকা, $1 সমান 30 টাকা, এরকম যদি হয়ে যায়, তাহলে মার্কেট আনস্টেবল হয়ে যাবে। এই কারণে প্র্যাকটিক্যালি কিন্তু ফ্লোটিং রেজিমের ক্ষেত্রে আরবিআই এর যে ভূমিকা একেবারেই নেই তা কিন্তু নয়। তাহলে রিয়েল লাইফে আমরা যে এক্সচেঞ্জ রেট ফলো করি, তাকে বলা হয় ম্যানেজড
floating manage floating exchange rate manage floating exchange rate কিভাবে বলি এবার এখানে আমাদের টম ক্রুজ দাঁড়িয়ে আছে টম ক্রুজকে কেউ কানে কানে বলেছে তুমি ভারতের একটা কোম্পানির শেয়ার কেনো ও প্রচুর রিটার্ন দিচ্ছে 20% 25% রিটার্ন দিচ্ছে তো টম ক্রুজ কি করলো টম ক্রুজ দিল্লি বিমানবন্দরে নেমে প্রচুর ডলার নিয়ে সে মার্কেটে চলে এলো ঠিক আছে এরা কোথায় চলে যাবে এরা চলে যাবে ফরেন এক্সচেঞ্জ সেন্টারে চলে যাবে বলবে ডলার ले लो रुपया दे दो डॉलर ले लो रुपया दे दो ঠিক আছে এই সিচুয়েশনে তাহলে এখানে আমরা লিখে রাখি পয়সা এই সিচুয়েশনে কে স্ট্রং হবে ডলার না ইন্ডিয়ান রুপি বল দেখি স্যার এখানে রুপি স্ট্রং রুপি হবে strong স্যার হবে। কারণ strong হবে, ডলার স্যার। দিতে চাইছে রুপিটা নিতে চাইছে অর্থাৎ চাহিদাটা কার বাড়ছে ওইটাই খালি ভাববি কার চাহিদা বাড়ছে পেঁয়াজের চাহিদা বাড়ছে না টাকার চাহিদা বাড়ছে পেঁয়াজের চাহিদা বাড়ছে তাহলে টাকার চাহিদা বাড়ছে যার চাহিদা বাড়ছে সে স্ট্রং হবে তার মানে আগে যদি $1 সমান 50 টাকা হয় তখন $1 সমান কত টাকা হবে 40 টাকা হবে তাই তো অর্থাৎ অটোমেটিক্যালি মার্কেট এটার রিভ্যালুয়েশন করিয়ে দিল বুঝতে পারলি না পারলি আরেকবার একটু বলবেন নিশ্চয়ই ভালো করে দেখ টম ক্রুজ প্রচুর ডলার নিয়ে এসছে টম ক্রুজকে কেউ কানে কানে বলেছে যে ভারতের কোনো একটা কোম্পানির শেয়ার কেন প্রচুর পরিমাণে রিটার্ন পাওয়া যায় তো টম ক্রুজ ব্যাগ ভর্তি ডলার নিয়ে দিল্লি বিমানবন্দরে গিয়ে যেখানে ডলার থেকে টাকা চেঞ্জ করে সেখানে লাইনে দাঁড়িয়ে গিয়ে বলছে ডলার ले लो रुपया दे दो डॉलर ले लो रुपया दे दो তাহলে এখানে চাহিদাটা কার বাড়ছে টাকার চাহিদা বাড়ছে যার চাহিদা বাড়বে সে স্ট্রং হবে তাহলে আগে যদি $1 সমান 50 টাকা হয় তাহলে চাহিদা বাড়া মানে কি টাকা স্ট্রং হচ্ছে মানে হচ্ছে কি টাকার দামটা বাড়ছে তাহলে টাকার দাম বাড়া মানে সংখ্যাই কমা তাহলে $1 সমান এখন 40 টাকা হবে বোঝা গেল না যখনই এই সিনারিও হবে যখন ডলারের তুলনায় টাকার দাম বেড়ে যাবে এটাকে বলা হয় ডলারের তুলনায় টাকার দাম বাড়ছে it is not good for export টাকার দাম যদি $1 সমান 50 থেকে $1 সমান 40 টাকা হয় তাহলে সেটা এক্সপোর্টের জন্য ভালো নয় ইম্পোর্টের জন্য ভালো এই কারণে ভালো করে মন দিয়ে শুন এবার আমার কথা আমাদের পেট্রোল ডিজেলের দাম বেড়ে যায় ইত্যাদি বেড়ে যায় তো তখন আমরা কি এই ডলারের তুলনায় টাকার দামটাকে কমে যাওয়াকে ডিটেক্ট করি সহজ কথা $1 সমান 50 টাকা আছে $1 সমান যদি 70 টাকা হয় বা $1 সমান যদি 80 টাকা হয় তাহলে ডলারের তুলনায় টাকার দাম কমে যাচ্ছে তাহলে ডলারের তুলনায় যদি টাকার দাম কমে যায় ইট ইজ গুড ফর এক্সপোর্ট বাট নট গুড ফর ইম্পোর্ট যখন টাকার তুলনায় ডলারের দাম কমে যাবে দ্যাট ইজ নট গুড ফর ইম্পোর্ট অর্থাৎ আমরা যদি মার্কেট থেকে যদি ইম্পোর্ট করি সেটা কিন্তু সেটা আমাদের ক্ষেত্রে আরো বেশি কস্টলি হয়ে যাবে ইম্পোর্টটা এই কারণে জিনিসপত্রের দাম বেড়ে যাবে তাহলে একটা কথা ভালো করে মন দিয়ে ঢুকিয়ে রাখ এই যে থামস আপের গল্পটা
থামস আপের গল্পতে কি বললাম, যখন রিভ্যালুয়েশন হয়ে যাবে, যখন ডিভ্যালুয়েশন হয়ে যাবে, অর্থাৎ টাকার দাম যাবে, তখন এক্সপোর্ট বৃদ্ধি পাবে। আর টাকার তুলনায় যখন ডলারের দাম বাড়বে তখন এক্সপোর্ট বৃদ্ধি পাবে না, সহজ কথা। তাহলে দেখ, ভালো করে একটা জিনিস লক্ষ্য কর, $1 সমান 50 থেকে যদি $1 সমান 49, $1 সমান 48 টাকা হয়, তাহলে গুড ফর ইকোনমি। দুম করে যদি $1 থেকে 50 থেকে 40 হয়ে যায়, ইট ইজ নট গুড ফর ইকোনমি, ইট ইজ নট গুড ফর ইকোনমি। তখন আরবিআই কি করবে? আরবিআই এখানে ইন্টারফেয়ার করবে। RBI will interfere here. ইন্টারফেয়ার করে কি বলবে? আরবিআই ইন্টারফেয়ার করে বলবে, যারা ডলার নিয়ে লাইনে দাঁড়িয়ে আছো, আরবিআই কি চাইবে? আরবিআই চাইবে যে $1 সমান যাতে 50-এর জায়গায় 49 টাকা হয়, এটা চাইবে। আরবিআই বলবে, যারা ডলার নিয়ে লাইনে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, তোমরা এক কাজ করো, তোমাকে লাইনে দাঁড়াতে হবে না, আমার কাছে এসো, আমি আমার আলমারি খুলে আমি তোমাদেরকে টাকা দেব, আর তোমাদের কাছ থেকে ডলারটা নিয়ে নেব। তাহলে ডলার নিয়ে নিল, টাকা দিয়ে দিল, তাহলে মার্কেটে একটা ইকুইলিব্রিয়াম প্রতিষ্ঠিত হলো। তাহলে $1 সমান আগে 50 টাকা ছিল, সেই 50 টাকাই রইলো। অর্থাৎ আরবিআই যতই মার্কেট ডিসাইডিং ফোর্স হোক না কেন, আরবিআই কিন্তু এখানে ইন্টারফেয়ার করে মার্কেটের ভোলাটিলিটি রক্ষা করলো। তাহলে $1 সমান 50 টাকা আমরা দেখতে পেলাম। এর অপোজিট জিনিসটা আমরা এর পরে নেক্সট ক্লাসে আলোচনা করব। যতটুকু করলাম তার মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে করে ফেল। স্যার এই এক্সপোর্ট ইম্পোর্টের পার্টটা একবার বলবেন ছোট করে? কেন বলি? একবার বলেন তো। কোনটা বলবো বল? এক্সপোর্ট আর ইম্পোর্ট? ওই আগেরটাই, ওই আরবিআই উইল ইন্টারফেয়ার হেয়ারের আগে যেটা বললেন, ওই $1 সমান 40 টাকা আর 50 টাকা রেট। আচ্ছা, ওই থামস আপের গল্পটার কথা ভাব। থামস আপের গল্পটা, $1 সমান ধর 10 টাকা, ঠিক আছে, $1 সমান 10 টাকা, থামস আপের দাম 10 টাকা। তাহলে থামস আপের দাম 10 টাকা, তাহলে থামস আপের দাম হচ্ছে $1, তাই তো? এই জায়গাটা বোঝার চেষ্টা কর। থামস আপ, একটা থামস আপের দাম 10 টাকা, সেই মেলাতে বলে না 10 টাকা 10 টাকা 10 টাকা, ওই 10 টাকা। আবার $1 সমান 10 টাকা, এটা আরবিআই ঠিক করে দিয়েছে। তাহলে একটা থামস আপের বোতলের দাম, আমরা টাকাই ভাবি, টম ক্রুজ কিসে ভাবে? ডলারে ভাবে। তার কাছে কত? $1, ঠিক আছে। এবার আরবিআই কি করলো? ডিভ্যালুয়েশন করলো। ডিভ্যালুয়েশন করার ফলে কি হলো? $1 সমান এখন ধর 11 টাকা হয়ে গেল। থামস আপের দাম তো বাড়েনি বাবু, থামস আপের দাম তো 10 টাকাই আছে। তাহলে আগে যে থামস আপের দাম $1 ছিল, এখন সেই থামস আপটা কিনতে নিশ্চয়ই টম ক্রুজের $1 লাগবে না, কিছু কম লাগবে। কত ডলার লাগবে? ও ডলার লাগবে 10/11, মানে $0.91। অর্থাৎ আগে $1 লাগছিল একটা থামস আপ কিনতে, এখন $0.91 লাগবে। অর্থাৎ তার কাছে মনে হবে ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের মনে হবে থামস আপের দাম কমে গেছে। অর্থাৎ ভারত থেকে তারা কম দামে থামস আপ কিনে বাইরের মার্কেটে বেশি দামে বিক্রি করতে পারবে, কিন্তু ভারতে তাদের কাছে মনে হচ্ছে থামস আপের দাম কমে গেছে। তাহলে এই কারণে ভারত থেকে বাইরে মাল বেশি যাবে, তার মানে কি হবে? এক্সপোর্ট বৃদ্ধি পাবে। তার মানে যখন $1 10 টাকা থেকে $1
11 টাকা হলো, তখন এক্সপোর্ট বৃদ্ধি পেল। তার মানে যদি ডিভ্যালুয়েশন হয় তাহলে এক্সপোর্ট বৃদ্ধি হবে, তাহলে কি হ্রাস পাবে? ইম্পোর্ট হ্রাস পাবে। কমে যাবে। ঠিক একইভাবে যখন রিভ্যালুয়েশন হবে তখন এক্সপোর্ট কমবে, ইম্পোর্ট বাড়বে। আচ্ছা, আরেকটা জিনিস খালি বলে দিই, এটা তো বললাম যখন আরবিআই টাকা দিয়ে ডলার নেবে টাকা দেবে, ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হলো। এবার ধর উল্টো কেসটা হলো, টম ক্রুজকে বললো কেউ, আরে ভারতে বেশি ইনভেস্ট করে লাভ নাই, চায়নাতে একটা নতুন কোম্পানি এসছে যেখানে তুই ইনভেস্ট করলে আরো 30% তুই প্রফিট পাবি। টম ক্রুজ কি করবে? তখন চায়না চলে যাবে, তো এমনি চলে যাবে। চায়না চলে যাওয়ার আগে সে কি করবে? চায়না চলে যাওয়ার আগে সে তার শেয়ারটা বিক্রি করবে, শেয়ার যখন বিক্রি করবে, টম ক্রুজের কাছে কি আসবে? ইন্ডিয়ান শেয়ার বিক্রি করেছে, তাহলে টম ক্রুজের কাছে প্রচুর পরিমাণে টাকা আসবে। ভেরি গুড, টাকা আসবে। কিন্তু চায়নাতে তো টাকা নিয়ে ব্যবসা করতে পারবে না, তার কি চাই? তার চাই ডলার। আগে তার দরকার ছিল টাকা, এখন তার চাই ডলার। সে চলে যাবে ডলারের জন্য এক্সচেঞ্জের কাছে, ডলারের চাহিদা বাড়বে, তাহলে ডলার স্ট্রং হবে না উইক হবে? স্ট্রং হবে। ডলার দামি হবে। তো আগে $1 সমান যদি 50 টাকা হতো, এখন $1 সমান 60 টাকা হবে, 60 টাকা হবে। টাকার দাম কমবে, তাই তো? আরবিআই কি করবে? আরবিআই क्या करेगा? আরবিআই বলবে, তাহলে আরবিআই তো 50 থেকে 60 হতে দেবে না। আরবিআই টম ক্রুজকে ডাকবে, কাম টু মি, আমার কাছে এসো। কি চাই বাবু? টম বাবু তোমার কি চাই? দাস বাবু জিজ্ঞেস করবে টম বাবু কি চাই? বলছে আই ওয়ান্ট সাম ডলার। ঠিক আছে, তো ডলার চাই, তুমি এসো আমার কাছে। আলমারি খুলে তার টাকাটা ভরলো, আর আলমারি থেকে ডলার তাকে দিয়ে দিল। ডলার দেওয়ার ফলে ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হলো, ফলে $1 সমান 50 টাকায় থেকে গেল। অর্থাৎ এইভাবে আরবিআই মার্কেটের ভোলাটিলিটি কন্ট্রোল করে বাই সেলিং ডলার অর বাই বাইং ডলার। এই হচ্ছে কনসেপ্টটা, দিস ইজ দ্য কনসেপ্ট। এই কনসেপ্টের উপরেই আমাদের কাজ করতে হয়। তাহলে এখানে একটা জিনিস দেখলাম, তো টু স্টপ ডেপ্রিসিয়েশন, আরবিআই কি করা উচিত? আরবিআই ডেপ্রিসিয়েশনকে রক্ষা করার জন্য কি করা উচিত? আরবিআই কে ডলার গুলো কি করতে হবে? আরবিআই should sell excess dollar and to stop appreciation, RBI should buy excess dollar। দেখ এখানে কি করলো? কিনে ফেললো এক্সেস ডলারকে। আর এখানে কি করেছিল? এখানে আরবিআই কি করেছিল? তার নিজের তিজোরি থেকে ডলার তাকে দিয়ে দিয়েছিল, সরি, নিজের তিজোরি থেকে টাকা তাকে দিয়ে দিয়েছিল। তাহলে দিস ইজ দ্য কনসেপ্ট অফ ডিভ্যালুয়েশন এন্ড রিভ্যালুয়েশন। এখানে আরো দুটো জিনিস পড়তে হয়। একটা
হচ্ছে নির, আর আরেকটা হচ্ছে রির। নিরের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল এক্সচেঞ্জ ন্যাশনাল এফেক্টিং এক্সচেঞ্জ রেট, আর রির ফুল ফর্ম হচ্ছে রিয়েল এফেক্টিং এক্সচেঞ্জ রেট। এই হচ্ছে গল্প আমার। আর সেখানে একটা জিনিস তোদের একটু বলেছি যে এক্সচেঞ্জ রেটের সাথে ইনফ্লেশনের কোনো সম্পর্ক আছে কিনা। ইজ দেয়ার এনি রিলেশন বিটুইন এক্সচেঞ্জ রেট এন্ড ইনফ্লেশন? রির দেখে, রির মাধ্যমে আমরা এক্সচেঞ্জ রেটের সাথে ইনফ্লেশনের সম্পর্ক আছে কিনা সেটা রির দেখে বুঝতে পারি, আর এটা ন্যাশনাল দেখে আমরা কিন্তু ইনফ্লেশনের সাথে রিলেশন আছে কিনা সেটা বুঝতে পারি না। এই গেল আজকের গল্প। ডিভ্যালুয়েশন ইজ কমপ্লিটেড। নেক্সট ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নেক্সট উইকে, দ্যাট ইজ কনভার্টিবিলিটি। আমরা ব্যালেন্স অফ পেমেন্টে দুটো অ্যাকাউন্ট পড়েছি, একটা কারেন্ট অ্যাকাউন্ট, একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই দুটো অ্যাকাউন্টের কনভার্টিবিলিটি নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। এন্ড ফর ইওর কাইন্ড ইনফরমেশন সবাইকে একটু জানিয়ে রাখি, আগামীকালের ক্লাসটাও রাত্রেবেলাতেই হবে 9:30টার সময়, পরের ক্লাসটা। স্যার ওই লাস্ট Set যেটা top. বললেন রিল দেখে বুঝি, নিট দেখে বুঝি না, তাই তো? রির হচ্ছে যেখানে ইনফ্লেশন অ্যাডজাস্ট করা থাকে, আর নিরের ক্ষেত্রে ইনফ্লেশন অ্যাডজাস্ট করা থাকে না। নির এন্ড রির, একটা হচ্ছে নমিনাল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট, একটা হচ্ছে রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট। বলো, কারো কোনো স্যার বুঝাও থাকলে বলো। স্যার কালকের কোন কি সাবজেক্ট ক্লাস হবে স্যার? কালকে পলিটি, কালকে পার্লামেন্টের, লোকসভা, আরো অনেকগুলো ইম্পর্টেন্ট জায়গাগুলো আলোচনা হবে কালকে। হ্যালো স্যার। স্যার হ্যালো স্যার। হ্যাঁ তিয়াসা বলো। হ্যালো স্যার। বলছি যে আপনি যেমন আমাদের ফান্ডামেন্টাল রাইট পড়ানোর পর সমস্ত কেসেস গুলো নিয়ে একদিন আলোচনা করেছিলেন, হ্যাঁ ওই রকমই যদি এই মানে ইকোনমিক্স এর একটা চ্যাপ্টার পড়ানোর পর যে অ্যাক্ট গুলো রিলেটেড এর সাথে, যেমন ফেমা অ্যাক্ট বা এইগুলো বললেন আপনি, এই অ্যাক্ট গুলো মানে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো যদি একটা নোটস হিসেবেও আপনি দিয়ে দেন, বা একটা ক্লাসেও যদি বসে মানে রিলেটেড অ্যাক্টস গুলো যতদূর অব্দি হয়েছে তো এটা যদি করেন তাহলে আমাদের অন্তত প্রিলিমস এর ক্ষেত্রে একটু সুবিধা হয়, বা একটু অন্তত রেডি হয়ে থাকে। মানে ওই ফান্ডামেন্টাল রাইটস এর কেসের ক্লাসগুলো যেমন ভীষণভাবে ইম্পর্টেন্ট ছিল এবং ওটা আমাদের খুব মানে আমার তো ভীষণভাবেই ভালো লেগেছিল, ওগুলো আমি আলাদা করে নোট ডাউনও করেছিলাম লিখে। তো এই অ্যাক্ট গুলো এটাও যদি একটা আলাদা ক্লাসে বলে দেন যে সমস্ত অ্যাক্ট গুলো কত সালে কি এবং এগুলোর কি কি প্রয়োজনীয়তা, এইগুলো যদি একটু বলে দেন তাহলে খুব ভালো হয়। এটা 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 ইট ইজ ভেরি গুড সাজেশন। এটা এটা আমি তাহলে এটা আলাদা করে তাহলে আমাকে বাইফার্কেটেড করে আমাকে একটা ক্লাস করতে হবে এটার জন্য। এটা আমার মাথায় রইলো। হ্যাঁ হ্যাঁ, এটা আমি কেসের করে দেবো। ক্লাসটা ভীষণ ভালো লেগেছে আমার। ওই রকমই যদি একটা ক্লাস গুলো হয় ভীষণভাবে হ্যাঁ, অনেক সময় কোয়েশ্চেন করতে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা এটা করে দেবো আমি। হ্যাঁ স্যার এইটাই ঠিক আছে। ঠিক আছে স্যার। হ্যাঁ সোমালি বল। স্যার বলছি আপনাকে একটা বিষয় জিজ্ঞেস করছি, বলছি যে ইংলিশ রাইটিং ডেভেলপ করার জন্য মানে কি করা দরকার, মানে আপনার কি মনে হয় যে মারাত্মক কঠিন কঠিন ওয়ার্ড দিয়ে মানে খুব জটিল কনস্ট্রাকশন লিখলে কি ভালো নাম্বার পাওয়া যাবে? কারণ আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমার ওই না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমাদের রাইটিং স্কিলে কেন ইংরেজিতে দেওয়া হয় এটা আমাকে জানতে হবে। এই জায়গাটা দেখলে বুঝতে পারবি। বিকজ এই কারণে দেওয়া হয়, তুই যখন অ্যাজ এ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভেন্ট হিসেবে তুই যখন চাকরিটা শুরু করবি, তোর কিন্তু কমিউনিকেশনের মাধ্যম হিসেবে, অফিসিয়াল কমিউনিকেশন হিসেবে কিন্তু আমাদের রাজ্যে ইংরেজি রয়েছে। এই কারণে ওয়ার্কিং
চিঠি চিঠি লেখা, কোনো ড্রাফট লেখা ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে ওয়ার্কিং ইংলিশের প্রিলিমিনারি নলেজটুকু দরকার, এই কারণে ইংরাজি দেওয়া হয়। দ্বিতীয় কথা, আমি কখনোই আমি মানে ওই মানে খুব কঠিন কঠিন শব্দ বা যেগুলো খুব মানে আনকমন ইউজ করা হয় সেগুলো নিয়ে কঠিন কঠিন শব্দ চয়ন করে সেন্টেন্স ফরমেশন কে ভালো ইংরাজি বলে না। প্রথম কথা হচ্ছে সিম্পল লুসিড ল্যাঙ্গুয়েজে মৌলিকতা আনতে হবে। লেখার মধ্যে মৌলিকতা থাকবে, তবে সেটা শব্দের মৌলিকতা নয়, লেখাটার মধ্যে একটা আলাদা স্টাইল থাকবে এবং লেখাটা অবশ্যই অ্যানালাইটিক হবে, বিশ্লেষণ ধর্মী হবে। অর্থাৎ লেখাটা পড়তে গিয়ে মনে হবে যে এই লেখাটার মধ্যে তোর অ্যানালিসিসটা আছে, তুই লেখাটা নিয়ে যথেষ্ট পড়াশোনা করেছিস, যথেষ্ট ভেবেছিস এবং সেখানে কঠিন কঠিন শব্দের প্রয়োজন নয়। সেখানে যেটার প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে ধর কোনো একটা পার্টিকুলার টপিক, ধর কৃষিবিদ, বা ধর একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে অর্গান ডোনেশন ইজ নেসেসারি অর নট। এই ধরনের যদি কোনো টপিক দেয় সেক্ষেত্রে সেই ধরনের টপিক গুলো নিয়ে আমাদের প্র্যাকটিস করতে হয়। যে প্র্যাকটিস করার কিছু কিছু ধরন আছে, সেটা আমি আমার মালদার অফলাইন ক্লাসে বলেছিলাম। সেই প্র্যাকটিস করার ধরন হচ্ছে, প্রথমে যে টপিকসটা তুই ভাববি প্রত্যেকটা সপ্তাহে একটা না একটা গুরুত্বপূর্ণ টপিক থেকেই থাকে, যেটা নিয়ে তুই ভাববি যে এই সপ্তাহে এটা নিয়ে আমি একটা লেখা লিখবো, প্রথমে সেটা নিয়ে কিন্তু প্রথমে ইনফরমেশন গ্যাদার করতে হবে। সেটা ডিফারেন্ট সোর্স হতে পারে, সেটা ইংরেজি নিউজ পেপার হতে পারে, কোনো জার্নাল হতে পারে, ইন্টারনেট হতে পারে, টিভি নিউজ হতে পারে। প্রথমে সেটা নিয়ে একটা ইনফরমেশন গ্যাদার করা, ডায়েরিতে লিখে থাকা, এবং তার উপর বেস করে একটা খুব সুন্দর ইন্ট্রোডাকশন, একটা